আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবন বিজ্ঞান ও পরিবেশ, তার দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর। গত ক্লাসে আমরা কোষ সম্পর্কে যে আলোচনাটাই করেছিলাম সেটি শেষ করেছি। এই চ্যাপ্টারের মধ্যে কোষ বিষয়ে যে আলোচনাটি আছে সেটি শেষ করেছি। আজকের শুরু করব কলা বা টিস্যু। এবার দেখো, কলা বা টিস্যু আলোচনা করার আগে কলা সম্পর্কে কিছু বিষয় আমাদের জেনে নেওয়া প্রয়োজন। বহুকোষী জীব কোষ বিভাজন দ্বারা কোষের সংখ্যা বৃদ্ধি করে। প্রায় সমধর্মী কতকগুলি কোষের সমন্বয়ে সরল বহুকোষী জীবদেহ গঠিত হয়। দেখো, সেক্ষেত্রে কোষগুলি সমবেতভাবে কাজ করে চলে। কোষগুলি সমবেতভাবে নানা কাজ করে, কারণ কোষগুলির মধ্যে কোনো পৃথক সমবন্টন ব্যবস্থা থাকে না। কিন্তু বিচিত্র জটিল জীবদের শারীরবৃত্তীয় কাজ পরিচালনার জন্য কোষগুলির মধ্যে ক্রমশ চারিত্রিক এবং আকৃতিগত প্রভেদ স্পষ্ট হয়। এমনই কিছু কোষগোষ্ঠী একত্রে গঠন করে কলা। এর ফলে কোষগোষ্ঠীর মধ্যে শুরু হয় শ্রমবিভাগ। যেমন মানবদের বিভিন্ন দেহাংশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য বা সামান্য বাড়ানোর জন্য রয়েছে সংকোচন প্রসারণশীল পেশিকোষ। আমরা যেমন সামনের দিকে বা হাত পা নাড়াবার জন্য প্রয়োজন হয় কি পেশির সংকোচন প্রসারণ। তার ফলে কী হয়, পেশির যে কোষ আছে, অক্সিজেন, খাদ্য, হরমোন ও বজ্র পদার্থ পরিবহনের কাজ করে রক্ত আমাদের শরীরে এক ধরনের যোগ কলা। নিউরন বা নার্ভ কলা সংবাদ পরিবহন করে। উদ্ভিদ দেহ বিভিন্ন কলা বিভাগ বিভিন্নভাবে কাজ করে। যেমন ভাজক কলা দেহের বৃদ্ধি ঘটায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদের জল মিশ্রিত খনিজ পদার্থ পরিবহন করে। আবার ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। তাহলে এই যে কাজগুলো করে, এই যে কোষ সমষ্টি এই কাজগুলো করে, কোষ সমষ্টি এই বিভিন্ন কাজগুলিকে নিয়ন্ত্রণ করে বা কাজগুলি পরিচালনা করে। গঠনগত সমবৈশিষ্ট্যের অধিকারী কোষ সমষ্টি দ্বারা কলা গঠিত হয়। সেখানে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত কোষগুলি সমবেতভাবে নির্দিষ্ট কাজ করে চলে। কাজের প্রকৃতির উপর কলার গঠন ও আকৃতি নির্ভর করে। কলা গঠনকারী কোষগুলি সম বা বিষম আকৃতির হয়ে থাকে। তার এখান থেকে আমরা যদি বলি তাহলে কলার সংজ্ঞা বা টিস্যুর সংজ্ঞা কী হবে? তাহলে দেখো, কলার সংজ্ঞা যদি আমরা দেখি কি বলবো না, উৎপত্তিগতভাবে এক এরূপ সম বা বিষম আকৃতির কতকগুলি কোষ যখন সংঘবদ্ধভাবে অবস্থান করে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। তখন ওই কোষ সমষ্টিকে কলা বা টিস্যু বলে। তাহলে দেখো, এভাবে যদি আমরা দেখি
ধরো কোষ, কোষ থেকে কলা, কলা হচ্ছে কোষ সমষ্টি, কোষ সমষ্টি। আবার এখান থেকে ধরো অঙ্গ, অঙ্গ হচ্ছে কলা সমষ্টি, কলা সমষ্টি। অঙ্গ থেকে দেখো জীবদেহ, জীবদেহ হচ্ছে অঙ্গ সমষ্টি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, তাহলে কোষ একটি, সেখান থেকে কোষ সমষ্টি যখন নির্দিষ্ট কার্য সম্পাদন করে সেটি কলা। আবার দেখো কলার যেমন অঙ্গ, অঙ্গের মধ্যে কি আছে? যোগ কলা আছে, ত্বক কলা আছে, বা আবরণী কলা আছে, স্নায়ু কলা আছে, পেশি কলা আছে, সেটা হয় অঙ্গ। আবার দেখো অঙ্গ যেমন হাত, পা, চোখ, নাক, হৃৎপিণ্ড, বৃক্ক প্রভৃতি মিলে জীবদেহ আমাদের তৈরি হয়েছে। আমাদের যদি মানুষের ধরি, উদ্ভিদের ক্ষেত্রেও তাই, পাতা, ধরো শাখা প্রশাখা, মূল, কাণ্ড মিলে জীবদেহ তৈরি হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পারলে। এবার তাহলে দেখো আমরা যদি দেখি, প্রথমেই উদ্ভিদ কলা নিয়ে আলোচনা করব। উদ্ভিদ কলা, উদ্ভিদ কলা। তাহলে উদ্ভিদ কলা যদি দেখি, দেখো তাহলে উদ্ভিদ কলা আবার দু প্রকার। উদ্ভিদ কলা ক প্রকার? উদ্ভিদ কলা মূলত দু প্রকার, ভাজক কলা আর স্থায়ী কলা। ভাজক কলা আর স্থায়ী কলা। এবার স্থায়ী কলা আবার দু প্রকার। স্থায়ী কলা আবার ক প্রকার? না, স্থায়ী কলা আবার দু প্রকার। সরল স্থায়ী কলা। দেখো তাহলে উদ্ভিদ কলা, ভাজক কলা এবং স্থায়ী কলা দু প্রকার। এবার স্থায়ী কলা আবার দু প্রকার, সরল স্থায়ী কলা, স্থায়ী কলা, আর জটিল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা আবার তিন প্রকার। দেখো সরল স্থায়ী কলা আবার তিন প্রকার। একে প্যারেনকাইমা, প্যারেনকাইমা, দুয়ে কোলেনকাইমা, কোলেনকাইমা, আর তিনে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা হলো। এবার জটিল স্থায়ী কলা আবার দু প্রকার। দেখো জাইলেম কলা, জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে উদ্ভিদ কলার ভাগটা দেখলে তোমরা, উদ্ভিদ কলা দু প্রকার, প্রথমে ভাজক কলা এবং স্থায়ী কলা। স্থায়ী কলা আবার দু প্রকার, সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা আবার তিন প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। জটিল স্থায়ী কলা আবার দু প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। আজকের আলোচনা করব আমরা ভাজক কলা সম্পর্কে। তাহলে দেখো ভাজক কলার সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে কি দেখব? না, একই আকৃতি সম্পন্ন, একই আকৃতি সম্পন্ন, আকৃতি সম্পন্ন একই আকৃতি সম্পন্ন পাতলা পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট
কোষ প্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টিকে ভাজক কলা বলে। তাহলে বুঝতে পারলে যে ভাজক কলা কাকে বলে। তাহলে ভাজক কলার বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো ভাজক কলার বৈশিষ্ট্য, বা অনেক জায়গায় তোমরা ভাজক কলার গঠনও এটাকে বলতে পারো। তাহলে বৈশিষ্ট্য বা গঠন একই কথা। তাহলে এক, ভাজক কলার কোষগুলি আকারে সাধারণত ছোট এবং দৈর্ঘ্য প্রস্থের সমান হয়, এবং দৈর্ঘ্যে ও প্রস্থে সমান হয়। দুয়ে, কোষগুলি গোলাকার ডিম্বাকার অথবা বহুভুজাকার হয়। তিনে, কোষ প্রাচীর খুব পাতলা। গৌণ কোষপ্রাচীর স্তর অনুপস্থিত। কোষপ্রাচীর স্তর অনুপস্থিত। চারে, কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করায় কোষগুলির মাঝে কোনো ফাঁকা স্থান অর্থাৎ কোষান্তর রন্ধ্র থাকে না। রন্ধ্র থাকে না। পাঁচে,
প্রতিটি কোষ ঘন দানাদার সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। প্রতিটি কোষ ঘন দানাদার সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। 6 প্রতিটি কোষে একটি বড় সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। সাথে কোষে সাধারণত ভ্যাকুওল থাকে না। থাকে না। 8 কোষগুলি সর্বদা বিভাজনে সক্ষম। 9 এই কলার কোষে প্লাস্টিড থাকলেও থাকলে তা তরুণ প্রোপ্লাস্টিড হিসাবে থাকে। প্রোপ্লাস্টিড হিসাবে থাকে। 10 কোষগুলি প্রতিনিয়ত কাজ করে। তাই বর্জ্যবস্তু সঞ্চিত খাদ্য কোষের মধ্যে জমতে পারে না। কোষের মধ্যে জমতে পারে না। এবার দেখো ভাজক কলার অবস্থান, মানে ভাজক কলা কোথায় কোথায় থাকে। ভাজক কলা না, দেখো ভাজক কলা থাকে উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতার সমস্ত বর্ধনশীল অঙ্গে। বর্ধনশীল মানে বাড়ন্ত অঙ্গে, বর্ধনশীল অঙ্গে। কাণ্ডের পরিধিতে
পার্শ্বে শিশু উদ্ভিদের ভ্রূণে দ্বিবীজপত্রী কাণ্ডের নালিকা বান্ডিলে পুষ্পমুকুলে এবং কাক্ষিক মুকুলে ভাজক কলা বর্তমান এবং কাক্ষিক মুকুলে ভাজক কলা বর্তমান। এবার দেখো ভাজক কলার কাজ ক্রমাগত কোষ বিভাজনের দ্বারা কোষ বিভাজনের দ্বারা অপত্য কোষগুচ্ছের সৃষ্টি হয়। ফলে সামগ্রিকভাবে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে। দুয়ে উদ্ভিদের দৈর্ঘ্য, প্রস্থ ও পরিধির বৃদ্ধি ঘটানো এই কলার প্রধান কাজ। পরিধির বৃদ্ধি ঘটানো এই কলার প্রধান কাজ। তিনে ভূমিভাজক কলা থেকে আদিকলা, প্রোটোডার্ম থেকে ত্বক কলা ও প্রোক্যাম্বিয়াম থেকে সংবহন কলা গঠিত হয়। সংবহন কলা
গঠিত হয়। 4 ভাজক কলা দ্বারা নতুন ভাজক কলা দ্বারা ভাজক কলা দ্বারা নতুন পাতা শাখা ফুল মূল মূলরম ইত্যাদির সৃষ্টি হয়। 5 উদ্ভিদ অঙ্গের কোথাও ক্ষত সৃষ্টি হলে ক্ষত সৃষ্টি হলে ওই স্থান নতুন ভাজক কলা দ্বারা পূর্ণ হয়। নতুন ভাজক কলা দ্বারা পূর্ণ হয়। 6 অগ্রস্থ ভাজক কলা দ্বারা উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি পার্শ্বস্থ ভাজক কলা দ্বারা গৌণ বৃদ্ধি পার্শ্বস্থ ভাজক কলা দ্বারা গৌণ বৃদ্ধি ঘটে, যার ফলে গাছের গোড়া মোটা হয়। যার ফলে গাছের গোড়া মোটা হয়। 7 নিবেশিত ভাজক কলা উদ্ভিদের পাতা ও পর্বমধ্য এদের বৃদ্ধিতে সাহায্য করে। নিবেশিত ভাজক কলা যখন স্থায়ী কলা বিভাজনে সক্ষম হয় কোথাও ক্ষত পূরণ করার জন্য, তখন তাকে বলা হয় নিবেশিত ভাজক কলা। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।